অবস্থা কেমন আছেন সবাই? তো ঘটনা খুব বেশি দিন আগের না, আপনারা জানেন যে আমরা যখন 5 তারিখে দেশ স্বাধীন হয় তারপরে সবাই মোটামুটি মজা আনন্দের মধ্য দিয়ে কাটাচ্ছিলাম আমাদের সময়টা, এবং আমি তার ব্যতিক্রম না। এবং আমি মাত্র আমার নতুন কার কেনার ভিডিওটা আপলোড করি আমার ফেসবুক আর ইউটিউবে, এবং এরপর শুনি হঠাৎ করে ফেনীতে বন্যা হয়েছে। এবং শুধু বন্যা হয় নাই, ভারত যে বাঁধ খুলে দিয়েছে, এবং সেই বাঁধ খুলে দেওয়ার কারণে ত্রিপুরা রাজ্যে যে বন্যা হয়েছিল সেই বন্যার কারণে ভারত বাঁধ খুলে দিয়ে যে বন্যাটা ফেনীতে ঘটলো, এটা নিয়ে আজকের ভিডিও। এবং গাইজ, আমি আপনাদের সাথে পুরোপুরিভাবে শেয়ার করতে চাই যে ভারত করেছে বলে ভারতকে ঘৃণা করতেছি না, বা ভারতের মানুষকে ঘৃণা করতেছি না। ভারতের যে সিস্টেমটার কারণে আমাদের বাংলাদেশিদের, আপনাদের বন্ধুদের, আপনাদের ভাইদের এই অবস্থা, সেই সিস্টেমকে ঘৃণা করতেছি। সো যখন ভারত বাঁধটা খুলে দেয়, আমাদের বাংলাদেশের ফেনী, চট্টগ্রামও ডোবা শুরু হয়েছিল, প্রায় বার ডুবতে ডুবতে বেঁচে যায়। এরপরে কুমিল্লা, নোয়াখালী, এই সবগুলো জেলা ডুবে যায়। এই কথা শোনার সাথে সাথে গাইজ, আমি রাত্রেবেলা মাঝরাত্রে শুনি গল্প কথা যে ফেনীতে বন্যায় ডুবে গেছে, এবং শুধু ডুবে যায় নাই, ভয়ানক ভাবে ডুবে গিয়েছে। এবং ফেনী এত সহজে ডুবে না, ফেনী লাস্ট ডুবেছিল মনে হয় 2004 সালে। সো এই কথা শোনার পরে গাইজ, আমি ভোরবেলায় আমার এডিটরকে নিয়ে, মাহি, আমি, আমার এডিটর জুয়েল, মাহির বন্ধু, আমরা সবাই কুষ্টিয়া থেকে রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। এবং আমাদের উদ্দেশ্য ছিল এই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানো, কারণ আমরা কল্পনা করতে পারতেছিলাম যে কি ভয়ানক বন্যা হচ্ছে এবং মানুষ কি ভয়ানক ভাবে অসহায় হয়ে যাবে। সো আমরা রওনা দেওয়ার জন্য প্রথমে কুষ্টিয়া থেকে ঠিক করতে পারতেছিলাম না যে কিভাবে যাব। দেন আমি আমার কার নিয়ে আমার পাশে সাইফ, পিছনে মাহি ছিল, জুয়েল ছিল, মাহির ফ্রেন্ড ছিল, আর আমার ভাই, আমার সুমন শালা তাইফ, ওকে নিয়ে আমি চলে যাই ঢাকাতে। এবং কার নিয়ে ঢাকায় পৌঁছানোর পর আমরা চলে যাই ডিরেক্ট সায়দাবাদে যে আমার শালা তাইফকে কার্ডটা দিয়ে বলি তুমি বাসায় চলে যাও। এবং ওইখানে যাওয়ার পরে আমরা ঠিক করি যে আমরা ফার্স্ট অফ অল লাইফ জ্যাকেট কিনবো। সো লাইফ জ্যাকেট কিনতে আমাদের মাঝখানে এসে উপস্থিত হয় বিতিকবাজের ঈশান খুবই ভালো একটা ছেলে, এবং ও টিম নিয়ে চলে আসে। যখন আমরা লাইফ জ্যাকেট গুলো কিনে কোনো ত্রাণ নিই না, কারণ আমরা সবসময় ফেসবুকে দেখতে পারতেছিলাম যে মানুষের খাবারের থেকে জীবন বাঁচানোটা বেশি জরুরি, এবং মানুষ ওখানে মরে যাচ্ছে পানিতে আটকে। পানির কি ভয়াবহ অবস্থা কল্পনা করেন, যে নিচতলা ডুবে গিয়েছে, 2 তলা ডুবে যাবে। এবং বেশিরভাগ গ্রাম অঞ্চলে তো ভাই তাদের তো ওইদিকে টিনের বাড়ি, ভাই তাদের জিনিসটা কল্পনা করেন। তাছাড়া কল্পনা করেন কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, গরু, ছাগল, কত হাজার প্রাণী যে মরে গেছে, এটা আপনাদের ধারণার বাইরে। মহিষের পাল ধরে নদী পার হতে যাচ্ছে, যে হয়তো এমনও হয়েছে যে কত মহিষ নদীতে ডুবে মরে গিয়েছে তার ঠিক নাই। ইমাজিন করেন একটা ছেলে তার বাবাকে বাঁচানোর জন্য হাত ধরে টান দিছে, ছুটে গেছে, আবার ছেলেটা যে তার বাবার হাত ধরে টান দিছে, আবার ছুটে গেছে, তৃতীয়বার যখন হাত ধরতে গেছে আর বাবারে ধরতে পারে নাই, ওই স্রোতে ভেসে তার বাবা হারাই গেছে। এবং সে বিভিন্ন গাছে নৌকা নিয়ে খুঁজে বেড়াচ্ছে যে তার বাবার লাশটা কোনো গাছে আটকায় আছে কিনা। ইমাজিন করেন একটা মা, তার বাচ্চা আর তার স্বামী, তারা 3 জন একসাথে আছে। আমরা উদ্ধারকারী নৌকা যখন যেয়ে পৌঁছাই, ওই মহিলা তার হাজবেন্ডকে বলে তুমি বাবুকে নিয়ে যাও নৌকাতে জায়গা নাই, আমি গ্রামের মেয়ে সাঁতার কেটে চলে যাইতে পারবো। এবং বহুতক্ষণ তর্ক করার পরে ওনার হাজবেন্ড ওনার বাচ্চাকে নিয়ে যখন নৌকায় উঠে নৌকা পার হয়, ওনার ফ্যামিলি মেম্বাররা তারা ফোনে ওনার সাথে যোগাযোগ করে জানায় যে ও তো সাঁতারই কাটতে পারে না। এবং সেই ব্যক্তি ঘন্টার পর ঘন্টা তার বউয়ের জন্য অপেক্ষা করেও তাকে আর খুঁজে পায় না। এরকম হাজার অগণিত ঘটনা ফেনীতে ঘটেছে। তো ঢাকায় পৌঁছানোর পরে আমরা লাইফ জ্যাকেট নিই, তারপর আমরা বোটের ব্যবস্থা করার জন্য এদিকে ওদিকে হুন্নে হয়ে খুঁজে বেড়াই। যেখানে নর্মালি বোট 3, 4, 5, 6, 7, 8 হাজার টাকা লাগবে, সেইখানে চাওয়া হয় 30, 40, 50 হাজার টাকা। এবং সেই 50 হাজার টাকার বোট আমাদেরকে ঢাকা থেকে ট্রেনে নিয়ে যাইতে হবে ফেনী অবধি, বাসে করে তো না, ট্রাকে করে। এইরকম বিভৎস অবস্থা, এইরকম বাজে সিচুয়েশন যেন আল্লাহ কোথাও না দেয়। আমরা বোট তখন ঢাকা থেকে নিই না, কারণ আমাদের আরো কিছু মানুষ ছিল ফেনীতে, তাদের সাথে যোগাযোগ করে আমরা চট্টগ্রাম থেকে বোট ম্যানেজের চেষ্টা করি। এবং তখন আমরা রওনা দিই বাসে। ভাই বাসে প্রথম খুব ভালোভাবে যাচ্ছিলাম, কিন্তু চট্টগ্রামে 14 গ্রাম পার হওয়ার পরে দেখি বিশাল জ্যাম, মানে কত বড় জ্যাম আমি বোঝাইতে পারবো না। সামনের নাকি ব্রিজ ভেঙে গেছে, আর কোনো গাড়ি যাবে না। রাস্তার অপোজিট সাইড দিয়ে রং লেন দিয়ে আমরা হাঁটা শুরু করি। আমাদেরকে 3 ঘন্টা হাঁটতে হবে ফেনীতে পৌঁছাইতে হইলে। আমরা
ভাই, মানে মানুষের কি পরিমাণ টেনশন হচ্ছে বুঝেন, যে আমরা কোনো ডান বাম না ভেবে 3 ঘন্টা হাঁটার জন্য নেমে পড়ি। প্রত্যেকের কাঁধে ব্যাগ, প্রত্যেকের কাছে জিনিসপত্র, সবকিছু উদ্ধারের সরঞ্জাম সবকিছু নিয়ে হাঁটতে হাঁটতে ভাই আমাদের অবস্থা যখন খারাপ, এই সময় একটা বোট নিয়ে ট্রাক আসে এবং সেই ট্রাকরে আমরা জোর করে থামায়, ট্রাকে উঠি। একটু দূর যাওয়ার পরে জ্যামে পড়ে যায় আবার ট্রাকটা এবং আমরা নেমে আবার হাঁটা শুরু করি। আধা ঘন্টা হাঁটার পর দেখি আবার জ্যাম ছেড়েছে, আবার আরেকটা ট্রাক আসছে, ওই ট্রাকে আমরা উঠে পড়ি। দেন অ্যাট লাস্ট আমরা ফেনীর কাছাকাছি এসে পৌঁছালেও ফেনীতে পৌঁছাইতে পারি না এবং তারপর ওইখান থেকে ফেনীতে থাকা আমাদের গেমার আজহারের সাথে যোগাযোগ করি এবং ওকে বলি যে ভাই তুমি এদিকে আসো, এবং ওরা ওই পাশ থেকে ভ্যান নিয়ে আসে। আমরা প্রায় আধা ঘন্টা হাঁটার পরে আজহার ভাইদের সাথে দেখা হয়, ভ্যানে উঠে ফেনীতে চলে যাই। এইবার সমস্যাটা কি শুনেন, ভ্যান ভাড়া মাত্র 50 টাকা, 500 টাকার নিচে নিবেই না, বলে যে টাকা দিয়ে না, অপমান করতেছে ভাই। ওকে বলি ভাই তুই 500 টাকাই নে, এবং ওকে বলে দিয়ে আসি যে এই 500 টাকা নিয়ে তুই ভাই জীবনে কোটিপতি হ, তোর জন্য দোয়া থাকলো। ফেনী শহরে পৌঁছাইলাম। ফেনী শহরে পৌঁছানোর পরে ভাই হোটেলে খাবার নাই, থাকার জায়গা নাই, একটা হোটেলের একটা সিট ফাঁকা নাই ভাই। হসপিটাল সবকিছু পানির ভিতরে চলে গিয়েছে। আমরা দেন একটা মসজিদ খুঁজে পাই এবং ওই মসজিদে সব আশ্রয় প্রার্থী যারা ছিল তাদেরকে খাওয়া দাওয়া করাচ্ছিল। আমরা আজহার ভাইয়ের সাথে ওইখানে যে খাওয়া দাওয়া করে ওই মসজিদে কোনো রকমের রাতটা কাটায় দিই। পরের দিন সকালে আমি ফাহিম ভাইরাও ফেনীতে আসছে শোনার পর ফাহিম ভাইদের সাথে যাই ওনাদের ওই সাইডে দেখা করতে, এবং আমার কথা ছিল দেখা করে ফিরে আসবো। কিন্তু ভাই ফাহিম ভাইদের ওইখানে যাওয়ার পরে ফেনীতে ব্ল্যাক আউট হয়ে যায়। ফেনীতে কোনো বিদ্যুৎ নাই, ফেনীতে কোনো ইন্টারনেট নাই, ফেনীতে কোনো মোবাইল নেটওয়ার্ক নাই। মাহি, আমার ছোট ভাই সাইফ, জুয়েল, এই যে ঈশান, আমাদের টিমের সাথে আমার পুরো 1.5 দিন কোনো যোগাযোগ নাই। এর মধ্যে যেই পানির ভয়াবহতা ভাই, আমি জাস্ট বুঝে উঠতে পারতেছি না যে ওরা বেঁচে আছে, ভালো আছে, খাইছে, কই থাকতেছে। তার মধ্যে ফেনীতে হইতেছে ডাকাতি। ত্রাণ দিতে গিয়েছে একজন, তাকে মেরে 65,000 টাকা কেড়ে নিয়েছে। মানুষজন পুরো পাগল হয়ে গিয়েছে, উন্মাদ হয়ে গিয়েছে। যারা স্বজন যাদের গ্রামে ভাই আহাজারি ওই বাজারে না দাঁড়াইলে তোমরা বুঝতে পারবা না। এই সব কিছু হইতে হইতে আমরা চলে যাই ফেনীর ভিতরে, এবং ফেনীর ভিতরে যখন যাই ভাই বুক সমান এত দূর পানির মধ্যে দিয়ে যাইতেছি। এদিক থেকে ডাকতেছে ভাই আমাদেরকে একটু খাবার দিয়ে যান, ভাই ওই গলির মধ্যে মানুষ আটকায় আছে, প্রেগনেন্ট মহিলা আছে। এই পাশ থেকে ডাকে ভাই আমার বুড়ো মাটা একদিন না খেয়ে আছে, ভাই খাবার দিয়ে যান। এই সব কিছু ভাই আমার কানে প্রত্যেকটা ওয়ার্ড ভাসতেছে এবং আমরা পাগল হয়ে যাই জাস্ট যে বোট কোথায়। এবং আমাদের প্রশ্ন, দুর্যোগ ব্যবস্থাপনার যে ডিপার্টমেন্টটা তারা কই ছিল, তাদের বোট কই ছিল, এবং বন্যা হোক বা না হোক প্রত্যেকটা জেলার প্রত্যেকটা দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটে তো যথাযথ বোট, লাইফ জ্যাকেট, স্পিড বোট সবকিছু রাখা উচিত ছিল, 10টা করে বা 5টা করে রাখা উচিত ছিল। সেগুলো কোথায় ছিল? তার মাঝখানে আমার দেখা হয় তাশরিফ খান ভাইয়ের সাথে। তাশরিফ ভাই 17টা বোট নিয়ে গিয়েছে এবং ফেনীর ডিসি অফিস থেকে ভাইয়ের কাছ থেকে প্রায় 15টা বোটই নিয়ে নেওয়া হয়েছে। তো আমার কথা, ভাইয়ের 15টা বোট ডিসি অফিস নিল উদ্ধার করার জন্য, খুবই ভালো কথা, বাট ডিসি অফিসের পার্সোনাল বোট কোথায় ছিল তখন? কি করেছে তারা এতদিন? এই অব্যবস্থাপনাটা চেঞ্জ হইতে হবে, মানে হইতেই হবে। এর মাঝখানে কাফি ভাইয়ের সাথে দেখা হয়, ওমরের সাথে দেখা হয়, প্রচুর মানুষের সাথে দেখা হয়, এবং সবার কথা একই, ভাই যেমনি হোক মানুষ বাঁচাইতে হবে। হেলিকপ্টারে করে সেনাবাহিনী তাদের মতো করে টহল দিচ্ছে, সবকিছু করতেছে। এবং যখন দেখলাম যে সবাই ফেনীতে চলে এসছে, তখন কুমিল্লার অবস্থা খুবই ভয়ানক। এবং আমরা রাত 2টার দিকে ফেনী থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিই, এবং ফেনী থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিতে যে জাস্ট স্নান দেওয়ার জন্য আমরা ডলি রিসোর্ট নামে একটা রিসোর্টে থামি। ওইখানে দাঁড়ায় থাকতে থাকতে হঠাৎ করে ওই লাইনের সবগুলো ট্রাক, রাত 3টা বাজে ভাই, কল্পনা করেন, সব ট্রাকে হর্ন বাজা শুরু। মসজিদের মাইকে ঘোষণা হচ্ছে ভাই ডাকাত আসছে, ডাকাত থেকে বাঁচান ভাই বাঁচান। সেই রাত্রেবেলা ভাই লাঠি সোটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। আর এর মাঝখানে সাইফ, মাহি, জুয়েল, ওদের সাথে আমার তখনও কন্ট্যাক্ট হচ্ছে না। আমি কল দিতে 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 পাগলের মতো হয়ে গেছি, কারণ ছেলেগুলো আমার সাথে আসছে, ওদের টেনশনে মাথা আমার খারাপ। এদিকে মানুষের কাছেও ত্রাণ নিয়ে পৌঁছাইতে হবে। তার মাঝখানে মাহির বাসা থেকে ফোন দিচ্ছে, আমার বাসা থেকে ফোন দিচ্ছে, সাইফের বাসা থেকে, ভাই সবার খোঁজ দিতে হবে। আমি জাস্ট কোনোভাবে তাদেরকে শান্ত করে আমরা ডাকাত ধরার জন্য দৌড়াদৌড়ি করে বা ওই জায়গায়, ওই প্লেসটাতে ওই রাত্রে 2 জনকে ডাকাত কুপায় চলে গেছে। মানুষ মরে যাচ্ছে, মানুষের মধ্যে ডাকাতি করতেছে স্পিড বোট নিয়ে। যেখানে মানুষের জীবন বাঁচানোর জন্য একটা স্পিড বোট খুঁজে পাচ্ছি না, সেখানে মানুষ স্পিড বোট নিয়ে ওই রাত্রে ডাকাতি করে বেড়াইছে ফেনী কুমিল্লা অঞ্চলে। মনুষ্যত্ব কোথায় আমাদের একবার কল্পনা করেন। ওই